রাজীব গান্ধী ওরফ সুভাষ গান্ধী ওরফ গান্ধী ওরফ শান্ত ওরফ আদিল। গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর এই নামগুলো আইনশৃঙ্খলা বাহিনীর মুখে মুখে ফিরছিল। অবশেষে আটক হল এত সাংগঠনিক নামের অধিকারী 90 জিএমবির শীর্ষ নেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। শুক্রবার রাতে টাঙ্গাইলের এলেঙ্গা বাস স্ট্যান্ড থেকে তাকে আটক করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। অনেক আগে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিল জঙ্গি নেতা রাজীব গান্ধী বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজীব গান্ধী কে আমরা অনেকদিন ধরে খুঁজছিলাম। রাজীব গান্ধী আমাদের হাতে, আমাদের গোয়েন্দাদের নির্দেশ অনুযায়ী আমরা তাকে পেয়েছি। জঙ্গি সন্ত্রাস যারা করত তারা এখন ভয় পাচ্ছে। কারণ ভয়টা কিসের? এই দেশের জনগণ ঘুরে দাঁড়িয়েছে। গুলশানে হোলি আর্টিজানে হামলার মূল পরিকল্পনাকারী এই রাজীব গান্ধী বলে জানায় কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান মনিরুল ইসলাম। জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী শুধু এই দুইজন অর্থাৎ শোলাকিয়ার একজন এবং হলি আর্টিজানের দুইজনের রিক্রুটারই ছিল না। এছাড়াও সে এখানে অবস্থান করে, অর্থাৎ তারা হলি আর্টিজান হামলার আগে বসুন্ধরায় যে অপারেশনাল হাউসটি ভাড়া করেছিল সেই হাউসেও তার পরিবার সহ সেখানে অবস্থান করছিল এবং হামলার দিনও সে ওখান থেকে এরা বেরিয়ে আসার পর সে তার পরিবার নিয়ে অন্যত্র সরে যায়। এছাড়া শোলাকিয়া হামলা, বিদেশি নাগরিক হত্যা সহ মোট 22টি হত্যাকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়নেও ছিল রাজীব গান্ধী। জাপানি নাগরিক হোসিও কুনিও হত্যার সে অন্যতম পরিকল্পনাকারী, টাঙ্গাইলের দর্জি নিখিল হত্যা, পাবনার পুরোহিত নিরঞ্জন পান্ডে হত্যা, রংপুরের মাজারের খাদেম রহমত আলী হত্যা, কুষ্টিয়ার হোমিও ডাক্তার সানাউর হত্যা, পঞ্চগড়ের পুরোহিত যজ্ঞেশ্বর হত্যা, দিনাজপুরের হোমিও চিকিৎসক ধীরেন্দ্রনাথ হত্যা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যা সহ মোট 22টি হত্যা কিংবা হত্যা প্রচেষ্টার কথা ইতিমধ্যে সে স্বীকার করেছে। সামদানি হক নাজুম, এটিএন নিউজ, ঢাকা। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আগামীকাল শেষ হচ্ছে তুরাগ পাড়ের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। বেলা 11টা থেকে 11:30টার মধ্যে শুরু হবে মোনাজাত। ইজতেমার মাঠ এবং এর আশপাশ ঘিরে তৈরি করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। টঙ্গীর তুরাগপাড়ে তাবলিগ জামাত আয়োজিত বিশ্ব ইজতেমার প্রথম ধাপের দ্বিতীয় দিন বয়ান শুনে পার করেছেন মুসল্লিরা। ইজতেমার ময়দানে ধর্মপ্রাণ মানুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন, ধ্যানমগ্ন হয়ে তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় উলামাদের বয়ান শুনেছেন। প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে তুরাগপাড়ে এখন আসছেন মানুষ। সমবেতরা বলেছেন সব কষ্ট হাসি মুখেই মেনে নিয়েছেন তারা। আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শ শেখার জন্য এসেছে। এত কষ্ট হলেও আমাদের কাছে কষ্ট মনে হয় না। তো দুনিয়ার কষ্ট না, আমরা তো মনে করি কবরের কষ্ট বেশি কষ্ট। কিভাবে দুনিয়ার মানুষ, সমস্ত মানুষ কিভাবে দুনিয়ার থেকে বিদায় হয়ে ঈমান নিয়ে যেতে পারে। কবরের শান্তি হয়েছে আমাদের আসল শান্তি। তুরাগপাড়ে আগতরা বলেছেন শান্তি ধর্ম ইসলামের অপব্যাখ্যা দিয়ে যারা মানুষ হত্যা করে তারা প্রকৃত মুসলমান হতে পারে না। জানি না জঙ্গিবাদ কেন করে তারা। তো আমাদের উদ্দেশ্য মাকসাদ এটাই, সমস্ত মানুষ যেন ঈমানওয়ালা হয়ে যায়, সমস্ত মানুষ যেন আল্লাহ তাআলাকে মান্যওয়ালা হয়ে যায়, আর পুরো বিশ্বে যেন শান্তি আসে। কখনোই জঙ্গিবাদকে সমর্থন করে না এবং এখানে বিশ্ব ইজতেমায় আমরা বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে আমরা তরুণ আছি, আমরা সবাই আসছি এবং এখানে আমাদের হুজুররা সবসময় বয়ান করতেছেন আমাদেরকে এবং আমাদের হেদায়েতের বয়ান হইতেছে। ধর্মের নামে এরকম ভাবে জঙ্গিবাদী করে, তারা ইসলামকে ধ্বংস করার জন্য এরকম করতেছে। ইসলাম কখনো এটাকে বিশ্বাস করে না এবং এটাকে স্বীকার করে না। এদিকে আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মোনাজাতকে ঘিরে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ প্রশাসন। জনগণের যেন দুর্ভোগ না হয় চলাচলের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা কিছু বিধিনিষেধ করেছি ট্রাফিক ব্যবস্থায়। সেটা আপনারা জানেন যে বগুড়া বাইপাস থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত, মিরের বাজার থেকে কামারপাড়া হয়ে আশুলিয়া রোড, এই রোডে আমরা জনগণের সুবিধার কথা চিন্তা করে যারা আসবেন আখেরি মোনাজাতে অংশগ্রহণ করতে, তাদের সুবিধার কথা চিন্তা করে আমরা এখানে গাড়ির চলাচল আমরা একটু নিষেধ করেছি এবং এই গাড়িটা চলাচল করবে না, অন্য রাস্তাতে চলাচল করবে। আখেরি মোনাজাত শেষ হয়ে যাওয়ার পরে আবার এই রাস্তাতে গাড়ি চলাচল করবে। আগামী 20 জানুয়ারি শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। তাহুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, আর সেখানে আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু রয়েছেন। আমরা এর আগের খবরে তার সঙ্গে যোগাযোগ করেছিলাম। এই মুহূর্তে আবারও যেতে চাই মিন্টুর কাছে, জানতে চাই তুরাগ তীরে এখন কি অবস্থা, ইজতেমায় কি চলছে। মনিরুল ইসলাম মিন্টু, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে, কি খবর আছে? আখি, এই মাত্র আসলে মাগরিবের নামাজ আদায় করলেন ধর্মপ্রাণ মুসল্লিরা
লাখো মুসল্লির জমায়েত এখানে এবং তারা কাতার মিলিত হয়ে মাগরিবের নামাজ আদায় করলেন এবং এই মাগরিবের পরপরই আসলে শুরু হয়ে যাবে বয়ান। এবং আপনি জানেন যে এখানে আসলে বয়ান, তালিম এবং যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে আগামীকালকে আখিরি মোনাজাত, প্রথম পর্বে আখিরি মোনাজাত। এবং আমরা আসলে যে গত কয়েক বছরের যে অভিজ্ঞতা সেটাতে দেখেছি যে 10:30 থেকে 11:30টার মধ্যে কিন্তু আখিরি মোনাজাত অনুষ্ঠিত হয়ে যায়। ফলে যারা আখিরি মোনাজাতে অংশ নিতে চান এই সময়ের মধ্যেই কিন্তু তাদেরকে উপস্থিত থাকতে হবে, না হলে কিন্তু তারা আখিরি মোনাজাত কিন্তু এই পর্বে তারা মিস করবেন। এবং আপনি জানেন যে এই যে 160 একর জায়গার উপর এই সামিয়ানা টাঙিয়ে এই মুসল্লিরা অবস্থান নিচ্ছেন এবং প্রথমবারের মতো এবার আসলে 64 জেলাকে 4 ভাগ করা হয়েছে। কারণ গতবার পর্যন্ত যেটি ছিল আসলে মুসল্লিদের উপচে পড়া চাপ, এই জায়গা আসলে সংকুলন না হওয়ার কারণে তারা 4 ভাগে ভাগ করা হয়েছে এবং এবার ঢাকার একটি অংশ মিলিয়ে 17 জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন। এবং এবার আসলে গত কয়েকদিন ধরে কিন্তু প্রচন্ড শীত এবং শীত উপেক্ষা করে কিন্তু ধর্মপ্রাণ মুসল্লি তারা এই তুরাগ তীরে অবস্থান নিয়ে যে তাদের সেই ধর্মকর্ম কিন্তু পালন করে যাচ্ছেন। এবং আমরা এ পর্যন্ত জেনেছি যে 8 জন মুসল্লির মৃত্যু হয়েছে এই ইজতেমায় এসে, কারণ লাখো মুসল্লির অংশগ্রহণ এখানে এবং তাদের যারা মারা গেছেন তাদের কিন্তু জানাজা কিন্তু এখানেই অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। এবং এখানে এই বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে কিন্তু গত কয়েকদিন ধরে কিন্তু বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু তৎপর রয়েছেন। প্রায় 8000-এর মতো আইনশৃঙ্খলা বাহিনী, র্যাব, পুলিশ এবং অন্যান্য বাহিনীর। এবং এছাড়া কিন্তু এই ইজতেমায় কিন্তু নিজস্ব স্বেচ্ছাসেবী রয়েছেন, তারা বিভিন্ন খিত্তা, বিভিন্ন রাস্তায় তারা অবস্থান নিয়ে মুসল্লিরা যাতে ঠিকমতো তাদের গন্তব্যে পৌঁছাতে পারে সেই বিষয়গুলোতে কিন্তু তারা সাহায্য করে থাকেন। এবং প্রতি বছর মতো এবারও প্রায় কয়েক হাজার ধর্মপ্রাণ বিদেশি মেহমান তারা এসেছেন এবং এবারের যে আয়োজন, সে আয়োজন নিয়ে মোটামুটিভাবে সন্তুষ্টি রয়েছে যারা মুসল্লি তাদের মধ্যে। যদিও পরশুদিন পর্যন্ত আসলে ধুলাবালি ছিল অনেক, তবে এখনকার যে অবস্থা কিছুটা শীতের প্রভাব থাকলেও কিন্তু মোটামুটিভাবে যে ইজতেমার যে পরিবেশ, সেটি পরিবেশ কিন্তু একেবারে ধর্মীয় ভাব গাম্ভীর্যের যে পরিবেশ, সেই পরিবেশই বিরাজ করছে। এবং আপনি জানেন যে আগামীকালকে যে আখেরি মোনাজাত, সেই আখেরি মোনাজাতের কারণে কিন্তু রাত 12টার পর থেকে কিন্তু এই যে বিশ্ব ইজতেমায় আসার যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলো কিন্তু নির্দিষ্ট জায়গা থেকে বন্ধ হয়ে যাবে। ফলে যারা আখেরি মোনাজাতে অংশ নিতে চান তারা সেই নির্দিষ্ট জায়গাগুলো থেকে কিন্তু পায়ে হেঁটে আসতে হবে। তো এই মাগরিবে নামাজের পর আবারও বয়ান শুরু হচ্ছে এবং গুরুত্বপূর্ণ সে বয়ান করবেন তাবলিগ জামাতের মুরব্বীরা। মিন্টু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু যুক্ত হয়েছিলেন ইজতেমা ময়দান থেকে, জানাছিলেন সেখানকার সবশেষ খবর সরাসরি। চলে যাচ্ছি পরের খবরে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে কাল সুইজারল্যান্ডে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক এই ফোরামের বার্ষিক সম্মেলনে এবারই প্রথম বাংলাদেশের কোন নির্বাচিত সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। রোববার রাত 9:45 সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। সুইজারল্যান্ডের অল্পস শহরের ডাভোসে 16 থেকে 20 জানুয়ারি অনুষ্ঠিত হবে ফোরামের 47তম সম্মেলন। এই সম্মেলনে জাতিসংঘের মহাসচিব ছাড়াও ইউনেস্কো, ওয়ার্ল্ড ব্যাংক, WTO, IMF, UNDP, এডিবির মতো সংস্থাগুলোর প্রধান এবং 45টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান যোগ দিচ্ছেন। সেখানে বিভিন্ন দেশ ও সংস্থার কর্তা ব্যক্তিদের সঙ্গেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করবেন বলে সকালে এক সংবাদ সম্মেলনে জানান পররাষ্ট্রমন্ত্রী AH মাহমুদ আলী। নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এবারই প্রথম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বাংলাদেশের কোন নির্বাচিত সরকার প্রধানকে এই সম্মানজনক সম্মেলনে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছে। ফলে এই আমন্ত্রণ একদিকে যেমন বিশ্ব মানচিত্রে বাংলাদেশের শক্তিশালী ভূমিকা ও অবস্থানকে প্রতিফলিত করে, অন্যদিকে তেমনি মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য দূরদর্শী নেতৃত্ব যে আজ তাকে বিশ্ব দরবারে এক অনন্য আসনে বসিয়েছে তারও ইঙ্গিত বহন করে। বেশ অনেকদিন পর বিকেলে হঠাৎ করে ধানমন্ডি কার্যালয়ে গেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনী ইশতেহার তৈরির কাজ চলছে বলে জানিয়ে আগামী নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সামনে ইলেকশন, আমাদের আগামী ম্যানিফেস্টো আমরা কি করব সেগুলো আমাদের এখনই চিন্তা ভাবনা হচ্ছে। আমাদের যখন উপদেষ্টা পরিষদরা ইতিমধ্যে আমি বলে দিয়েছি, সেখানে আমাদের আলাদা সেল করে কতগুলি বিষয় ভিত্তিক সেখানে বসে, যেহেতু আমরা 2021 সাল পর্যন্ত ইতিমধ্যে আমাদের কর্মসূচি আমরা
ঘোষণা দিয়েছি। তো সেটা আমরা বাস্তবায়ন অনেকগুলি কিন্তু হয়ে গেছে আমাদের, এবং আরো বেশি আমরা করতে পারছি। তাহলে আমরা 2041 সালে যে বাংলাদেশকে উন্নত করব, তো সেখানে আমাদের কি কি কাজ করতে হবে সেটা একদিকে। আরেকটা হচ্ছে জাতিসংঘ যে তাদের মানে ঘোষণা, যেমন এমডিজি যেটা আমরা বাস্তবায়ন করেছি, আর এসডিজি অর্থাৎ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, সেটাও এখানে কিন্তু প্রায় 56টা আছে আমাদের, মানে আমাদের সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় আমরা সেটা নিয়েছি, যেটা আমাদের দেশের জন্য প্রযোজ্য।